আসসালামু আলাইকুম দর্শক, শুরুতেই একটি প্রশ্ন রেখে আলোচনা যেতে চাই, তা হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস বাংলাদেশের চরমপন্থী গোষ্ঠীর উত্থানের একটি সুযোগ তৈরি হয়েছে সে সংক্রান্ত প্রতিবেদনের বিরুদ্ধে প্রধান উপদেষ্টা প্রেস উইং যে বক্তব্য দিয়েছে তা আসলে কতটা যৌক্তিক, কতটা হাস্যকর অথবা কতটা অন্তঃসার শূন্য। এবং এটুকু জানিয়ে রাখি, বাংলাদেশে মৌলবাদী গোষ্ঠীর যে আস্ফালন, চরমপন্থী গোষ্ঠীর উত্থানের যে একটি রমরমা অবস্থা, তা নিয়ে কিন্তু এই প্রথম কোনো আন্তর্জাতিক গণমাধ্যমে রিপোর্ট প্রকাশিত হলো তা নয়। এর আগে আরও অনেক ধরনের আন্তর্জাতিক গণমাধ্যমে এরকম একাধিক রিপোর্ট প্রকাশিত হয়েছে। যেমন ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর ১.৫ মাসে মাথায় এসে ২৪শে সেপ্টেম্বর ২০২৪ সেপ্টেম্বর ওয়ার্ল্ড ওয়াইড একটি প্রেস্টিজিয়াস সংবাদ মাধ্যম ব্লুমবার্গ, তাতে যে রিপোর্টটি প্রকাশিত হয়েছিল তার শিরোনাম ছিল চাউজ ইন বাংলাদেশ ওপেন্স ডোর টু ইসলামিস্ট এক্সট্রিমিস্ট। তো আবার প্রধান উপদেষ্টা প্রেস উইং যে বক্তব্য দিয়েছে আর তথ্য উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন সেটিও পরস্পর বিরোধী বলতে গেলে অনেকটা। প্রেস উইং এর বিবৃতিতে বলা হয়েছে যে বাছাইকৃত কিছু ঘটনা তুলে ধরে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে ভ্রান্ত ধারণা ছড়ানোর একটি চেষ্টা করা হয়েছে। আর তথ্য উপদেষ্টা এই প্রতিবেদনটা গ্রহণ করেছে বিধায় তিনি এ ধরনের মন্তব্য করেছেন, তা হচ্ছে বাংলাদেশে চরমপন্থার সুযোগ তৈরি হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের এই প্রতিবেদন অনুযায়ী এই সুযোগ কাউকে নিতে দেয়া হবে না। আমরা চেষ্টা করব বাংলাদেশে কোনো রাজনৈতিক বা ধর্মীয় উগ্রপন্থা যেন মাথাচাড়া দিতে না পারে। তার মানে কি হলো, তিনি বিষয়টা অনেকখানি স্বীকার করে নিয়ে বলছেন যে এই ধরনের সম্ভাবনা রেজিস্ট করা হবে। তা পারুক আর না পারুক, অন্তত বলেছেন তো। যা হোক, এখন নিউ ইয়র্ক টাইমস যেই কয়েকটি ঘটনা এই প্রতিবেদনে তুলে ধরেছে তার বাইরে আমরা যদি বলি, জেল ভেঙে যে কথিত ইসলামী টেররিস্টরা পালিয়ে গেল তাদের কয়জনকে আটক করা হয়েছে, জঙ্গিবাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে যারা আটক ছিলেন আওয়ামী সরকারের সময় তাদের বেশ কিছু কথিত জঙ্গিকে কেন জামিন দেওয়া হলো, কেন শতাধিক মাজার ভাঙা হলো, কেন সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়া হলো, কেন হিজবুত তাহরির যে মিছিল রাজধানী শহরে অনুষ্ঠানের যে একটা জাঁকজমক আয়োজন আগে থেকেই এটি কেন রেজিস্ট করা হলো না, সেই বিষয়টিও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে। লালন মেলার মতন সাংস্কৃতিক অনুষ্ঠানের উপরে হামলা কেন, বিভিন্ন জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য হতে হয়েছে কেন, বিজয় দিবস অনুষ্ঠানে কিংবা অন্য অনেক দিবসে কেন্দ্র করে। মঙ্গল শোভাযাত্রা, যেটি ইউনেস্কোর বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ, সেই মঙ্গল শোভাযাত্রার নাম কেন পরিবর্তনের চেষ্টা করা হয়। আর নারীদের বিভিন্ন ক্ষেত্রে বাধাগ্রস্ত হওয়ার যে নানান ধরনের সংবাদ আমাদের সামনে উপস্থাপিত হচ্ছে কেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, মুক্তিযুদ্ধের স্পিরিটকে ধ্বংস করে দিয়ে কেন ২৪শের চেতনাকে সবার উপরে তুলে ধরার একটা প্রাণান্তকর চেষ্টা। ২৪শের চেতনার মধ্য দিয়েই তো উগ্র মৌলবাদিত্ব বলি, চরমপন্থী গোষ্ঠী বলি কিংবা সাম্প্রদায়িক গোষ্ঠীর বিরুদ্ধে যে একটি তুমুল আদর্শ, সেটি তো সব মুক্তিযুদ্ধের চেতনার মধ্যেই নিহিত ছিল। সেইগুলোকে পাশ কাটিয়ে চলার কেন একটি প্রচেষ্টা সরকারের উপদেষ্টাদের মধ্য থেকে। এই যে উদাহরণগুলো তুলে ধরলাম, এর একটিকেও কি প্রধান উপদেষ্টা প্রেস উইং বা সরকার অস্বীকার করতে পারবে না, তাই না? এবং এ কথাটাও বলে রাখি যে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে নিউ ইয়র্ক টাইমসের একটি প্যারা এসেছে, সেটার বিষয়ে আমি শেষ পর্যায়ে একটু আলোচনা করব। তার আগে এটুকু বলে রাখি আরেকটি বিষয়, নিউ ইয়র্ক টাইমস কিন্তু কোনো প্রোপাগান্ডা ছড়ায়নি, কোনো ধরনের কোনো মিথ্যা বানোয়ার সংবাদ তুলে ধরেনি, যেটি ভারতের বিভিন্ন গণমাধ্যমে
প্রোপাগান্ডা আকারে ছড়ানো হয়েছে, সংখ্যালঘুদের উপরে নির্যাতন হয়েছে, সেগুলো রাজনৈতিক হোক আর যেভাবেই হোক হয়েছে। কিন্তু ভারতীয় গণমাধ্যমগুলোতে যেভাবে বলা হয়েছে, রাজধানীতে লাশের পর লাশ, হিন্দু মানুষদের লাশ পড়ে আছে, চট্টগ্রামে হিন্দুদের উপরে সামরিক বাহিনী গণহত্যা চালাচ্ছে, এই ধরনের কোনো বায়বীয় খবর তো আর নিউ ইয়র্ক টাইমসে আসেনি, তাই না? তাহলে এই নিউ ইয়র্ক টাইমসের খবরটি আমরা অস্বীকার করব কিভাবে? এবং একই সঙ্গে সরকার যেটি অ্যাভয়েড করলে তো সব কিছুই অ্যাভয়েড করার মধ্যে পড়ে যায়, তাই না? নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে কিন্তু আওয়ামী সরকারের সময়ে যে মৌলবাদী গোষ্ঠীর সঙ্গে একটি আপোষমূলক রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করা হয়েছিল, সেটিও এখানে উঠে এসেছে। এখানে বলা হয়েছে যে আওয়ামী লীগ সরকার কোনো মৌলবাদী গোষ্ঠীর সঙ্গে আপোষ করতে গিয়ে এই চরমপন্থী গোষ্ঠী তারা নিজেদের শক্তি বিস্তারের সুযোগ পেয়েছে। এটি কি মিথ্যা? আমরা তো জানি হেফাজতে ইসলামের সঙ্গে কীভাবে আওয়ামী লীগের সখ্যতা গড়ে উঠেছিল, এবং হেফাজতে ইসলামী সহ আরও বেশ কিছু মৌলবাদী সংগঠনকে, ধর্মভিত্তিক সংগঠনকে ছাড় দিতে গিয়ে, ক্ষমতায় টিকে থাকতে ছাড় দিতে গিয়ে সেগুলো আমাদের জন্য কতটা বুমেরাং হয়েছে সেটি তো আমরা জানি, এবং সে বিষয়টি নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উঠে এসেছে। তাহলে আমরা কীভাবে বলবো যেটি এক পেশে, যেটি সরকারের প্রেস উইং দাবি করছে যেটি এক পেশে একটি প্রতিবেদন? এবং সেখানে শুধু বাংলাদেশ নয়, আফগানিস্তান সম্পর্কে বলা হয়েছে যে আফগানিস্তান একটি চরম জাতিগত ধর্মীয় রাষ্ট্রে পরিণত হয়েছে, সেখানে নারীদের মৌলিক স্বাধীনতা থেকে বঞ্চিত করা হচ্ছে। পাকিস্তানে উগ্র ইসলামপন্থীরা বছরের পর বছর ধরে সহিংসতার মাধ্যমে তাদের চাওয়া পাওয়া বাস্তবায়ন করে যাচ্ছে। ভারত সম্পর্কেও বলা হয়েছে যে ভারতে একটি প্রতিষ্ঠিত হিন্দু ডানপন্থী দল অর্থাৎ বিজেপির কথা স্পষ্টত বলা হয়েছে যে এই দলটি দেশটির ধর্মনিরপেক্ষ গণতন্ত্রের ঐতিহ্যকে ক্ষুণ্ণ করেছে, মিয়ানমার বৌদ্ধ চরমপন্থীদের দখলে রয়েছে, যার জাতিগত নির্মূল অভিযান চালাচ্ছে। অস্বীকার করার কিছু আছে এখানে কোনো অংশ? এবং এটি যে শুধু বাংলাদেশকে নিয়ে করেছে তা কিন্তু নয়, এই দক্ষিণ এশিয়ার যে রাষ্ট্রগুলো, আলোচিত রাষ্ট্রগুলো, সেইগুলো সম্বন্ধেও বলেছে যে কীভাবে চরমপন্থী গোষ্ঠী সেখানে মাথাচাড়া দিয়ে উঠছে, সেটা হিন্দু মৌলবাদী গোষ্ঠী হোক কিংবা ইসলামী মৌলবাদী গোষ্ঠী হোক। এবং এখানে জামাত প্রসঙ্গে যেটি বলা হয়েছে যে উল্লেখযোগ্য ব্যবসায়িক বিনিয়োগের অধিকারী এই দলটি দীর্ঘমেয়াদী খেলা খেলছে, দীর্ঘমেয়াদী খেলার অংশ হিসেবে তারা নির্বাচন চাইছে না, সংস্কারের নামে তারা নির্বাচনটি লেনদি করছে, এবং সরকার যে লেনদি করা একটি প্রক্রিয়ার মধ্যে আছে তার সবচেয়ে বড় শক্তি হচ্ছে জামাতে ইসলামী, এবং তারই ধারাবাহিকতায় নতুন যে রাজনৈতিক দল এনসিপি তারাও নির্বাচন চায় না। তাদের সঙ্গে জামাতে কী সম্পর্ক সেটিও আমরা জানি, সাথে এবি পার্টি রয়েছে। এবং সেনাবাহিনী সম্পর্কে যে একটু আলোচনা করতে চেয়েছিলাম ছোটো করে, তা হচ্ছে এটি যে এখানে বলা হয়েছে শেখ হাসিনা পতনের পর পুলিশের মনোবল ভেঙে পড়েছে, তারা আজ নিজেদের অবস্থান ধরে রাখতে পারছে না। সামরিক বাহিনী কিছু পুলিশিং দায়িত্ব গ্রহণ করেছে বটে, তবে তারাও অন্তর্বর্তী সরকার ও ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে ক্রমশ বিরোধে লিপ্ত হচ্ছে। আমি এই জায়গাটিতেই একটু অসঙ্গতি খুঁজে পাই নিউ ইয়র্ক টাইমসের সম্পূর্ণ প্রতিবেদনের মধ্যে। আমার কথা হচ্ছে যে সামরিক বাহিনী তো অন্তর্বর্তী সরকার বা ছাত্র আন্দোলনের নেতা বা যে সমন্বয়করা ছিলেন বা তাদের নেতৃত্বে যে দল গঠন করা হয়েছে তাদের সাথে বিরোধী লিপ্ত হয়নি, বরং যে সরকার এবং এই ছাত্র সমন্বয়করা বা এই রাজনৈতিক দলটির নেতারা তারা সামরিক বাহিনীকে তাদের প্রতিপক্ষ মনে করছে। সামরিক বাহিনী যেহেতু চায়, সেনাপ্রধান চান যে এই বছর ডিসেম্বর মধ্যে নির্বাচন হোক, সেটি তারা মেনে নিতে পারছে না, এবং সামরিক বাহিনীকে গণমানুষের বিপরীতে দাঁড় করানোর জন্য একটা প্রাণান্তকর চেষ্টা আমরা দেখতে পাচ্ছি তাদের কারোর মাঝে। এটাই তো বাস্তবতা। সেনাবাহিনী তো আর উঠে পড়ে লেগে কারো বিরুদ্ধে উঠে পড়ে লাগেনি, কাউকে ধরপাকড় করেনি বা অন্য কোনো ব্যবস্থা নেয়নি কারোর বিরুদ্ধে, বরং সেনাবাহিনী এখনো পর্যন্ত অনেকের মাধ্যমে নানান প্রক্রিয়ায় আক্রমণের শিকার হচ্ছে। অতএব সরকারের যে বিবৃতিটি সেটি সত্যকে চরমভাবে আড়াল করার একটি অপচেষ্টা, এবং এই অপচেষ্টার মধ্য দিয়ে আমার ধারণা, আমি মনে করি সরকার নিজেও পার পাবে না।